নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি বাংলা দ্বিতীয় পত্র নিয়ে। আজকে আমাদের আলোচ্য পাঠ পরিচ্ছেদ 17। এই 17 নম্বর পরিচ্ছেদে আমরা পাচ্ছি শব্দের শ্রেণী বিভাগ। আমরা আলোচনায় চলে যাই। বাংলা ভাষার শব্দ সম্ভারকে আমরা বিভিন্ন বিবেচনার দিক থেকে বিভিন্ন ভাগে আমরা পেয়ে থাকি। এই শব্দের শ্রেণী বিভাগ একটা আমরা পাচ্ছি উৎস বিবেচনায়, একটা গঠন বিবেচনায়, আর একটা পাচ্ছি পদ বিবেচনায়। তো আমরা প্রথমে যেটা আলোচনা করব ধারাবাহিকতায়, সেটা হলো উৎস বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ। উৎস বিবেচনায় শব্দের শ্রেণী বিভাগ ইতোমধ্যে আগের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে উৎস অনুসারে আমরা 5 প্রকার শব্দ পেয়ে থাকি। একটা হলো তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। কিন্তু তোমাদের এই পাঠ্য বইটির মধ্যে আমরা অর্ধ তৎসমটা পাচ্ছি না। তো পাঠ্য অনুযায়ী আমাদের যে 4টি এখানে দেয়া আছে, আমরা পর্যায়ক্রমে আলোচনা করছি। প্রথমে পাচ্ছি তৎসম শব্দ। তৎসমের আরেকটি নাম হলো সংস্কৃত। তৎ অর্থ হলো তাহার, তৎ অর্থ তাহার, আর সম অর্থ সমান। অর্থাৎ এখানে বোঝাচ্ছে সংস্কৃত, অর্থাৎ সংস্কৃত যা, এই তৎসম তা, অর্থাৎ তাহার সমান, তাহার সমান অর্থাৎ সংস্কৃতর সমান। তাহলে তৎসম যা, সংস্কৃত তা। তৎসম শব্দগুলো দেখা যাচ্ছে বা সংস্কৃত শব্দ আমাদের বাংলা ভাষায় রয়েছে কিছু শব্দ। তো সেই শব্দগুলো আমাদের চিনতে একটু সমস্যা হয়। আমি তোমাদের সেই শব্দগুলো চেনার একটু উপায় সংক্ষিপ্তভাবে জানাবো। তার আগে আমরা সংজ্ঞা দেখে আসি। তৎসম শব্দ কাকে বলছে? প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ, সেগুলোকে তৎসম শব্দ বলে। যেটা আমি বলছিলাম যে সংস্কৃতটা তৎসমতা। সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকে তৎসম শব্দ বলা হয়ে থাকে। আচ্ছা, আমরা আগে জেনে নিই যে তৎসম শব্দগুলো চিনব কিভাবে। তৎসম শব্দগুলো দেখো, এখানে আমরা শুধু আকাশ বাদ দিয়ে একটু তো ব্যতিক্রম থাকবে, বাকিগুলোতে দেখো যুক্ত বর্ণ রয়েছে। এখানে আমরা কয়ের রিকার পাচ্ছি, এখানে কয়ের অফলা পাচ্ছি, এখানে আমরা রিকার প্লাস এখানে ক যোগ মূর্ধন্য স ক্ষীয়তে যেটা আমরা পাই। এরকম দেখা যাচ্ছে সাধারণত তৎসম শব্দগুলোতে যুক্ত বর্ণ থাকে। আর আরো কতগুলো চেনার উপায় আছে, যেমন মূর্ধন্য হয়, এই শব্দগুলোতে সবসময় মূর্ধন্য স থাকবে। আর থাকে, আমরা একটু আগে বলছিলাম যে যুক্ত বর্ণ থাকে। এগুলো থাকলে আমরা বুঝবো যে সংস্কৃত শব্দ। সংস্কৃত শব্দ চেনার আরো উপায়, যেমন শব্দের শেষে অক প্রত্যয় থাকবে, যেমন নায়ক, গায়ক, সেখানে আমরা অক পাচ্ছি। আর আরেকটা থাকে, সেটা হলো অন, যেমন নয়ন, নয়ন সংস্কৃত শব্দ। ভবন দেখা যাচ্ছে ভবন অন আসে শেষে, নায়কে অক আসে শেষে। এই কয়েকটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে সংস্কৃত শব্দ আমাদের কাছে চেনা সহজ হয়ে যাবে। আর ব্যতিক্রম থাকবে, যেমন এখানে আকাশ, আসলে এখানে কোনোটাই আমরা পাচ্ছি না। এই নিয়ম মানে এটা যে চেনার উপায় আসলে সংক্ষিপ্ত আকারে তোমাদের একটু খালি বলা, এটাই যে চেনার প্রকৃত উপায় তা নয়। তো এখন এখানে যেটা বলেছে যে পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দটা কাকে বলছে? পারিভাষিক শব্দ তোমাদের বই এখানে সংজ্ঞা নেই, আমি সংজ্ঞাটা বলছি যে বাংলা ভাষায় প্রচলিত বিদেশি কতগুলো শব্দ রয়েছে, সেই শব্দগুলোকে আমরা আমাদের মতো করে ভাবানুবাদ হিসেবে সেই প্রতিশব্দগুলোকে আমরা ব্যবহার করে থাকি, সেগুলো বলে পারিভাষিক শব্দ। যেমন আমরা ইংরেজি শব্দ পাই হসপিটাল, হসপিটাল, এর বাংলাটা আমরা ব্যবহার করি হাসপাতাল। আমরা জানি যে অনুবাদ দুই ধরনের হয়ে থাকে,
একটা হলো আক্ষরিক অনুবাদ, একটা হলো ভাবানুবাদ। দেখো এখানে আমরা আক্ষরিক অনুবাদ করতে পারছি না, তার এই হসপিটাল একটা সমন্বয় রেখে আমরা হাসপাতাল বাংলায় ব্যবহার করছি। এর জন্য পারিভাষিক সংজ্ঞাটা কি দাঁড়ালো, যে বাংলা ভাষায় কতগুলো বিদেশি শব্দ রয়েছে যেগুলো ভাবানুবাদমূলক প্রতিশব্দ হিসেবে আমরা ব্যবহার করে থাকি। যেমন এখানে আমরা কতগুলো শব্দ পাচ্ছি। অধ্যাদেশ, যেটাকে আমরা ইংরেজিতে, বা ইংরেজি ঠিক না, বিদেশি, আমরা জানি বিদেশি কতগুলো শব্দ আছে, আমরা পরে আলোচনা করব। বিদেশি শব্দ যেমন অর্ডিন্যান্স, এখানে গণপ্রজাতন্ত্র বলতে রিপাবলিক, আর মহাপরিচালক বলতে আমরা ডিরেক্টর জেনারেল বুঝবো, আর সচিবালয় এটাও বিদেশি শব্দ থেকে এসেছে, সেক্রেটারিয়েট। তো এই আমরা দেখলাম পারিভাষিক শব্দ। আসলে তোমাদের পাঠ্য বইটা এত সংক্ষিপ্ত করে দেয়া যে সবগুলো আলোচনা না করলে হয়ে ওঠে না, বইয়ে তেমন কিছু নেই। এরপরে আসছি আমরা তদ্ভব শব্দ। তদ্ভব শব্দ আমরা একটু আগে বলছিলাম যে তৎসম সংস্কৃততা, ঠিক তেমনি ভাবে দেখো তৎ যোগ উদ্ভব সমান তদ্ভব। আমরা তৎ বলতে কি শিখেছি? তাহার। তাহলে তাহার থেকে উদ্ভব হয়েছে যা, তাই হলো তদ্ভব। তাহার বলতে তাহলে সংস্কৃত, তাহার বলতে এখানে আমরা বলছি সংস্কৃত থেকে যা উদ্ভূত হয়েছে তাকে আমরা বলছি তদ্ভব। তৎ যোগ উদ্ভব। এখন তদ্ভব শব্দগুলো কোনগুলো? যেমন মনে করো আমরা চন্দ্র শব্দটা সংস্কৃত শব্দ, এখানে যুক্ত বর্ণ আছে, খেয়াল করো রফালা আছে, তার মানে এটা দন্ত দ তার সঙ্গে রফালা, অর্থাৎ দুইটা যুক্ত বর্ণ একসঙ্গে, এটাকে আমরা সংস্কৃত শব্দ বা তৎসম শব্দ বললাম। এখান থেকে এটা আমরা পাই চন্দ্র, তারপরে আমরা পাই চাঁদ। এই দন্তনটা এখানে চার বিন্দু হিসেবে পেলাম। তাহলে দেখো এই যে সংস্কৃত শব্দ থেকে আমরা বাংলায় ব্যবহার করছি চাঁদ, অর্থাৎ ধারাবাহিকভাবে পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যেটা ব্যবহার করছি সেটাকে বলছে হলো তদ্ভব শব্দ। তাহলে তদ্ভব শব্দ আমরা শিখে ফেললাম। এখানে আরো কতগুলো শব্দ আমরা পাচ্ছি, হাত, পা, কান, নাক, জিভ, দাঁত, হাতি, ঘোড়া, এরকম। এরপরে আসছি দেশি শব্দ। দেশি বলতে আমরা আমাদের এই বাংলাদেশে অনেক আগে যারা বসবাস করতো সেই তাদের শব্দগুলো থেকে কিছু শব্দ আমরা ব্যবহার করছি বর্তমানে, সেগুলোকে বলা হয়েছে দেশি শব্দ। যেমন এখানে দেখো কুড়ি, পেট, চুলা, কুলা, অর্থাৎ এগুলো চেনার উপায় তেমন কিছু নাই, অর্থাৎ অন্যগুলো বাদ দিয়ে যেগুলো আমাদের নিজস্ব সেগুলোই আমরা বলবো যে দেশি শব্দ। বিদেশি শব্দ এটা আনলিমিটেড। আমরা জানি যে সেই 1600 শতকে যখন পর্তুগিজরা আমাদের দেশে প্রথম এসেছিল ইউরোপ মহাদেশ থেকে, সেই পর্তুগিজ থেকে শুরু করে পাকিস্তান পর্যন্ত আমরা জানি যে 1971 সালে স্বাধীনতা লাভ করেছে। তার আগে যারা এদেশে এসেছিল তারা যে হলো এদেশে এসে কেউ পর্যটনের অর্থাৎ ঘুরতে এসেছিল, কেউ এসে আবার আধিপত্য বিস্তার করেছে, কেউ আবার এসে অত্যাচার চালিয়েছে, লুটপাট করে নিয়ে গেছে, এটা আমরা জানি। তো তারা যখন এদেশে থাকাকালে তাদের শব্দগুলো আমাদের ভাষায় ঢুকে পড়েছে, আর এ কারণে দেখা যাচ্ছে আমাদের বাংলা ভাষায় এত বৈচিত্র্যময়। সেখানে আমরা সংস্কৃত পাচ্ছি, তদ্ভবত আছে, আর এই যে বিদেশি শব্দগুলোর কারণে আমাদের বাংলা ভাষা এতটাই, বাংলা ভাষার শব্দসমূহগুলো অনেক বৈচিত্র্যপূর্ণ। সেখানে আমরা দেখতে পাচ্ছি আরবি, ফার্সি, ইংরেজি, পর্তুগিজ, দেখো পর্যায়ক্রমে অনেক ভাষা এগুলো আছে। তোমরা কোনটি কোন শব্দ, এগুলো বইয়ের মধ্যে যেগুলো আছে সেগুলোর ভেতর থেকে প্রশ্ন থাকবে, তোমরা উদাহরণগুলো দেখে নিও কোনটা কোন ভাষার শব্দ। এটা আমি তেমন আলোচনায় যাচ্ছি না। এবার আমি যেটা আলোচনা করব সেটা হলো গঠন বিবেচনার শব্দের শ্রেণী বিভাগ। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এসেছি গঠন বিবেচনার শব্দের শ্রেণী বিভাগ। সেখানে আমরা দেখতে পাচ্ছি দুই প্রকারের, একটা হলো মৌলিক শব্দ আর একটা হলো সাধিত শব্দ। মৌলিক আমরা জানি, আমরা সকলেই জানার কথা, সাধারণ বিষয়, যে যেটাকে ভাঙা যায় না আর ক্ষুদ্রতম অংশে ভাঙা যায় না, সেটাকে আমরা মৌলিক বলছি। তোমাদের বইয়ের সংজ্ঞা আছে যে যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না সেগুলোকে মৌলিক শব্দ বলে। এখানে আমরা শব্দ পাচ্ছি কতগুলো, লিখে ফেলেছি আমি। দেখো গাছ, পাখি, হাত, গোলাপ। এখন দেখো আমি যদি এই গোলাপ শব্দটিকে দেখো আমি লিখছি এখানে,
দাঁড়াচ্ছে গোলাপি। তখন দেখো এটা কিন্তু ই প্রত্যয় দ্বারা সাধিত। এই গোলাপি শব্দটা এটা একটা ই প্রত্যয়, এই প্রত্যয় দ্বারা সাধিত হয়েছে। তো মৌলিক যখন আমরা গোলাপ বললাম তখন দেখো এটাকে আর ভাঙা যাচ্ছে না, কিন্তু আমি যখন গোলাপি বললাম তখন দেখো দুটি পার্ট পাচ্ছি, দুটি অংশ আমরা পাচ্ছি এখানে। তো এই জন্য সংজ্ঞায় বলা হয়েছে যে যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না। যেমন এখানে আমরা পরে আমরা নীল আকাশ দিয়ে ভালো বুঝিয়ে দিই। দেখো নীল আকাশ কেন সাধিত বলা হয়েছে, নীল যোগ আকাশ। দেখো এখানে দুটোরই সমান না, দুটোরই অর্থ আছে। এই পাশে নীল এটা রং বুঝিয়েছে, এখানে আকাশ বলতে আকাশ। আচ্ছা যাই হোক, দুটোরই দেখো সমান অর্থ আছে, অর্থবহ শব্দ। সেজন্য বলছে যে যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না। আমি যদি শুধু আকাশ ধরি তাহলে কিন্তু সেটা হয়ে যাবে মৌলিক, আর যখন আমি নীলযুক্ত করবো তখন হয়ে যাবে কিন্তু সাধিত। তাহলে মৌলিক শব্দ যেগুলো আমরা বলবো যে ক্ষুদ্রতম অংশে আর কোনো বিভক্ত করা যায় না, সেটাকে আমরা বলবো মৌলিক। এবং সাধিত এসে দেখো, সাধিত আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে নীল যোগ আকাশ। এই সাধিত শব্দ গুলো করতে গিয়ে আমরা অনেক আগে ক্লাসগুলো করেছিলাম, মনে আছে কিনা তোমাদের, যে প্রত্যয়, বিভক্তি, সমাস, তারপর শব্দদ্বৈত, এগুলো হলো এক একটি ভাষিক উপাদান। এই ভাষিক উপাদানগুলো দিয়ে দেখা যাচ্ছে একটি শব্দ আমরা নতুন শব্দ গঠন করি। যেমন আকাশটাকে যখন আমরা নীল দিয়েছি তখন নতুন একটা শব্দ আমরা পাচ্ছি নীল আকাশ। এরকম ভাবে দেখা যাচ্ছে কোনোটি বিভক্তি দ্বারা, কোনোটি উপসর্গ দ্বারা, কোনোটি প্রত্যয় দ্বারা, কোনোটি সন্ধি দ্বারা, কোনোটা আবার শব্দদ্বৈত দ্বারা। এভাবে আমরা বিভিন্ন ভাষিক উপাদান দ্বারা নতুন যে শব্দগুলো তৈরি করি সেটাকে বলছে সাধিত, অর্থাৎ রূপান্তরিত হয়। তো সংজ্ঞায় তোমাদের বলা হয়েছে যে যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে সেগুলোকে সাধিত শব্দ বলে। যেমন দেখো এখানে নীল একটা আলাদা অর্থ বহন করছে, আকাশ আলাদা অর্থ বহন করছে, অর্থাৎ ভাঙলে আমরা অর্থপূর্ণ অংশ পাচ্ছি। উপসর্গ বা প্রত্যয় যোগ করে অথবা সমাস প্রক্রিয়া, যেটা আমি একটু আগে বলছিলাম যে ভাষিক উপাদান দ্বারা এগুলো নতুনভাবে শব্দ তৈরি করে। এই যে শব্দদ্বিত্ব করেও আমরা সাধিত শব্দ করতে পারি, যেমন ফিস ফিস, অর্থাৎ দুবার ব্যবহৃত হয়েছে, এই জন্য এটাকে বলছে শব্দদ্বিত্ব। তো দেখো এখানে আমি বুঝিয়ে দিচ্ছি একটু, যেমন পরিচালক, পরি, এটা দেখা যাচ্ছে আমরা উপসর্গ যোগে গঠিত। গরমিল, এটাও দেখা যাচ্ছে উপসর্গ, বিদেশি উপসর্গ যোগে গঠিত। সম্পাদক যোগ ইও, এটা প্রত্যয় যোগে। এরকম করে দেখো সংযোগ, এটা সন্ধি গঠিত। নিপা যেটা আমরা পাবো, দেখো 3 প্রকারের মধ্যে আমরা 2 প্রকার ইতিমধ্যে আলোচনা করেছি। এবার আমরা আলোচনা করব পদ বিবেচনা শব্দের শ্রেণী বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা 3 নম্বর আলোচনা চলে এসেছি, অর্থাৎ পদ বিবেচনা শব্দের শ্রেণী বিভাগ। শব্দে যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তার নাম হয় পদ। আমরা ইতিমধ্যে আলোচনা করেছিলাম, বিগত ক্লাসে তোমরাও জেনে এসেছো যে পদ কাকে বলে। আমরা জানি যে বাক্যের প্রতিটি শব্দে এক একটি পদ, ইংরেজিতে যেটাকে আমরা পার্ট অফ স্পিচ বলে থাকি। আর আরেকটি ভাবে পদের সংজ্ঞা আমরা করি, সেটা হলো বিভক্তিযুক্ত শব্দ মাত্রই পদ। তো আর এখানে বলেছে যে বাক্যের অন্তর্গত যেসব শব্দ বা পদকে মোট 8টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এখানে আমরা 8টি প্রকার লিখে ফেলেছি। তো বাক্য প্রয়োগের উপরে শব্দ শ্রেণী 8 রকম বিভাজন চূড়ান্ত হয়ে থাকে, এটা বলা হয়েছে। তো আমরা পাঠগুলো আজকে আলোচনা করব না, কারণ এই পাঠটা ইতিমধ্যে শেষ হয়ে যাবে। পরবর্তী যে পরিচ্ছেদ 18 নম্বর পরিচ্ছেদের পর্যায়ক্রমে এই 8টা পর্যায়ক্রমে তোমাদের পাঠ্য বইতে আলোচনা আছে। আমরা পরবর্তীতে দেখা যাচ্ছে প্রতিটাই একটি একটি করে আলোচনা করব। তো এখানে একটা উদাহরণ দিয়েছে, দেখো বাক্য প্রয়োগের উপরে শব্দ শ্রেণীর এই 8 রকম বিভাজন চূড়ান্ত হয়ে থাকে। যেমন যখন বলা হয় লাল থেকে নীল ভালো, তখন লাল একটি বিশেষ্য পদ। কিন্তু যখন বলা হয় আমি একটি লাল ফুল তুলেছি, অর্থাৎ এখানে বোঝাতে চেয়েছে যে শব্দগুলো বাক্যে ব্যবহারের উপরে তা নির্ভর করে। যেমন আমি উদাহরণটা এখানে লিখছি যে লাল থেকে নীল ভালো। উদাহরণটা খেয়াল করো, লাল থেকে নীল ভালো। এখানে দেখো লালটাকে এখানে বিশেষ্য বোঝানো হয়েছে, এটা রং। আবার আমি যদি এখানে আরেকটু উদাহরণ দিয়েছে, লাল ফুল তুলেছি, আরেকটি বাক্য লিখছি আমি লাল
দেখো এখানেও লাল, বানানো একই, একই রংটাও লাল বোঝাচ্ছে, কিন্তু দেখো যখন আমরা এটা বিশেষণ বলবো, এটা একটু বিশেষণ, তারপরে আমরা একটা বিশেষ্য পাচ্ছি, অর্থাৎ এই ফুলটি কেমন, ফুলটি হলো লাল। তখন দেখো এটা হলো এই ফুলটাকে মডিফাই করছে, আর এই কারণে এটাকে আমরা তখন বলি বিশেষণ। আর এটা একটা রংকে বোঝাচ্ছে, এটা বিশেষ্য আর এটা হলো বিশেষণ। তাহলে এখানে বলা হয়, একটু বললাম যে বাক্যে ব্যবহারের ক্ষেত্রে শব্দ দেখা যাচ্ছে, ব্যবহারের অনুযায়ী সেটা হলো কোন পদ হবে সেটা পরে বোঝা যাবে, ব্যবহারের উপর নির্ভর করে। যেমন মনে করো ভালোবাসা, হ্যাঁ আমার একটা ভালো বাসা দরকার, তখন দেখা যাচ্ছে ভালোটা এখানে নাউন হিসেবে ব্যবহার করছে, বিশেষ্য হিসেবে ব্যবহার করছি আমি। আর যখন বলছি এই আমটি খেতে ভালো, ভালো আম, হ্যাঁ ভালো আম, এই ভালো আমটা তখন দেখা যাচ্ছে বিশেষণ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী পাঠ নিয়ে আসব, অর্থাৎ পরিচ্ছেদ 18। ভালো থেকো, সে পর্যন্ত আবারও দেখা হবে। খোদা হাফেজ।